সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। তো প্রতিদিনের নিয়ে আজকেও ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা নিয়ে কথা বলবো, পাশাপাশি ইন্স্যুরেন্স সেক্টর এবং পাওয়ার সেক্টর থেকে 6টি স্টক নিয়ে ডিসকাশন করব। তো প্রথমে আমি আলোচনায় আসতে যাচ্ছি, সেটা হচ্ছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স 6015.9 পয়েন্টে ক্লোজ করেছে, যা গত দিনের তুলনায় 91.10 পয়েন্ট বেশিতে ক্লোজ করে চেঞ্জ আসছে। এখানে 1.54%। তো এখানে উল্লেখ্য যে বিষয়টা এখানে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আজকে যে আরএসআইটা শো করেছে, আরএসআইটা কিন্তু এখানে এখানে 75 এর মধ্যে রান করতে যাচ্ছে এবং এটা কিন্তু একটু মনে হচ্ছে যে ডাউন ট্রেন্ডের দিকে মুভ করার একটা প্ল্যান করতেছে। পাশাপাশি এমএসসি এর যদি দেখি, হিস্টোগ্রাম কিন্তু অনেক হাই ভলিউমে কিন্তু মুভ করতেছে। তো যেহেতু 70-র উপরে আরএসআই গেলে কিন্তু আমরা একটু ধরে নিতে পারি যেটা ওভারবট অবস্থায় আছে মার্কেট। তো আমরা একটু সাবধানে বাই সেল করবো, একটু চোখের খোলা রাখবো। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট যে ব্যাপারটা শেয়ার করবো সেটা হচ্ছে কিন্তু একটা হায়ার হাই কিন্তু এখানে একটা বেশ শো করেছে এই জায়গায়। এখানে আপনার দেখা যাচ্ছে 6216 পয়েন্টে যাওয়ার পর থেকে কিন্তু এখানে কিন্তু সেলার প্রেসারে চলে আসে, যার ফলে একদম লোয়েস্ট লেভেল পর্যন্ত নামায় নিয়ে আসে হচ্ছে 5871 পয়েন্ট পর্যন্ত নিয়ে আসে। তারপর বায়াররা একটু অ্যাক্টিভ হয়ে কিন্তু এখানে ক্লোজ করে হচ্ছে 6015-তে। তো এখানে যে ম্যাটারটা শো করতেছে, তাহলে আমরা ধরেন আগামীকালকে খুব সম্ভব, যেহেতু একটা ক্যান্ডেল শো করেছি, ক্যান্ডেলটা কিন্তু মিন করতেছে যে এখানে কিন্তু আগামীকালকে হয়তো ক্যান্ডেলটা হয়তো সেলারদের প্রেসারে লাল থাকলেও থাকতে পারে। আর যদি ভালো ভলিউমে, যেমন আজকেও ভালো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 2009 কোটি টাকার উপরে কিন্তু অলরেডি মার্কেটে কিন্তু মুভ করতেছে। তো পয়েন্ট অফ ভিউ থেকে বলা যায় যে যদি 2000 কোটির উপরে যদি মার্কেটে টার্নওভার হয়, তাহলে কিন্তু এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু ভাঙা কোনো সমস্যা হওয়ার কথা না। যেমন এখানে যেটা করলো, এখানে আমরা ধরে নিলাম এটা করলো এখানে। পাশাপাশি তার পরবর্তী যে টার্গেটটা হচ্ছে এখানে যে 6300-তে একটা ভালো একটা রেজিস্ট্যান্স একটা শো করতে পারে। আর হচ্ছে তার সর্বশেষ যেটা হাই করেছিল এটা হচ্ছে 6475, যেটা হয়েছিল হচ্ছে ফেব্রুয়ারি মাসে। তো বর্তমানে তার টার্গেটটাই হবে 6475 টাকায় ক্লোজ করা। আর আগামীকাল পরশুদিন যদি ভালো মুভমেন্ট আগে, তাহলে 6300 এই লেভেলে কিন্তু একটা তার রেজিস্ট্যান্স থাকবে। তো 6300 টাকা ওভারকাম করার আর পারলে কিন্তু 6475-এ চলে যাবে। এবং আমাদের আরেকটা ইম্পর্টেন্ট আমাদের বর্তমানে যেভাবে আগাচ্ছে, সাপোর্ট করতেছে না, এটা বুঝতে নেটের সমস্যা। আর 2021-এর যে ধরনের একটা র্যালি আমরা দেখেছিলাম, ওই ধরনের র্যালি কিন্তু এখানে একটা সুযোগ সবচেয়ে বেশি। এখানে সাপোর্ট করে না, এটা দেখাতে পারতেছি না নেটের কারণে। তো যাই হোক, 2020-তে 21-এ যে ধরনের আমরা র্যালি পেয়েছিলাম, আমরা এই ধরনের একটা র্যালি পাওয়ার একটা সম্ভাবনা দেখে যাচ্ছে। তো হোপফুলি একটু কারেকশন হলেও হতে পারে। আর কারেকশন হওয়ার পরে কিন্তু আবার এখান থেকে হয়তো খুব বেশি হবে না, কারেকশন আসলেও খুব বেশি কারেকশন হবে না, অল্প একটু কারেকশন হলেও হতে পারে, হয়তো সর্বোচ্চ এই লেভেলটাতে আসতে পারে। তারপর কিন্তু আবার কিন্তু পুল ব্যাক করে কিন্তু আবার বাউন্স ব্যাক করে কিন্তু এখান থেকে আবার মুভ করে কিন্তু এদিকে মুভমেন্ট করবে। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ সদস্য আজকের, অর্থাৎ 11 আগস্টের ডিএস ইন্ডেক্স। তো আমরা আশা করব যে আগামীকালকে মার্কেটটা 2000 কোটি টাকার উপর লেনদেন হয়ে প্রথম রেজিস্টারটা ফিল করবে 6360। এটাকে ব্রেকআউট করতে পারলে কিন্তু 6475 করলে কিন্তু নিউ হিস্ট্রির দিকে আমরা 2021 সালে যে র্যালিটা আমরা দেখতে পেয়েছিলাম, আমরা কিন্তু ওই মুভমেন্টে আগাবো। তো দ্যাটস অল। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ আগামীকালকে ফোরকাস্ট নিয়ে একটু কথা বললাম। আর এখন আমরা যে স্টকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ট্রাকো নিয়ে কথা বলবো। ইন্ট্রাকো নিয়ে ক্যাটাগরি একটা ফুল এন্ড পাওয়ারের
একটা স্টক, এখানে 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, 2022 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসছিল এটা, এবং এটার পি রেশিওটাও ভালো, হচ্ছে এখানে 36.04, আর এখানে ন্যাপটাও ভালো আছে 12.48, টোটাল শেয়ার মাত্র 9.82, জুন ক্লোজিং শেয়ার। তো এখন আমরা চার্টে চলে আসি। তো ইন্ট্রাকোর যেটা লক্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে ইন্ট্রাকো ট্রাই করতেছে এমএসিডি ক্রসওভার করে, জাস্ট এই যে এই লেভেলটাতে ক্রসওভার করে চলে যাওয়ার জন্য, অর্থাৎ সে কিন্তু এদিকে নেমে যাচ্ছে, আর কিন্তু এখানে এমএসিডি কিন্তু ক্রস হচ্ছে। তো এখন যদি আর্লি, যদি যেহেতু জুন ক্লোজিং শেয়ার, তাহলে আর্লি যদি এন্ট্রান্স নেওয়া যায় তাহলে কিন্তু একটা শর্ট টার্মে একটা ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এখান থেকে আরএসএম মুভমেন্ট করে। কেন? তা আমরা যদি এখন চার্টের দিকে তাকাই তাহলে চার্টে দেখবো যে জুলাই মাসের সর্বোচ্চটা ছিল হচ্ছে 41.9, এই লেভেলে এসে করে যায়। তারপরে কিন্তু আজকে এখানে শো করেছে হচ্ছে 38-এ। তো 38-এ যেহেতু আজকে যে ক্যান্ডেলটা শো করেছে তাতে কিন্তু এখানে সেলারদের কিন্তু আধিক্য বেশি, তো ভলিউমটাও কমে গেছে আগের তুলনায়, গতকালের তুলনায় ভলিউম তো কম। তো সেক্ষেত্রে যদি একটু কারেকশন হয়েও যায় তাহলে 33.6 এই লেভেল থেকে কিন্তু আবার একটা মুভমেন্টে হয়তো যে এভাবে হয়তো টার্ন ওভার করে আমরা হয়তো এখানে ভালো একটা 2021 সালের যে এটা ছিল আমরা হয়তো ওই মুভমেন্টে দেখতে পেতে পারি, এটাকে হয়তো 46 পয়েন্ট যাওয়ার একটা চান্স আছে। তো সেই ক্ষেত্রে যদি কালকে একটু কারেকশন হয়েও তাহলে কিন্তু আশা করি 33.6 থেকে সে আবার এখান থেকে আপনারা মুভমেন্ট করে কিন্তু আবার নতুন করে একটা হায়ার একটা ক্রিয়েট করার জন্য মুভমেন্ট করবে, এখান থেকে হয়তো এখানে যাবে, তারপরে তার 41.9 যেটা এটা হচ্ছে হার্ডেল, এটাকে ক্রস করতে পারলে কিন্তু 46.2 তে যাওয়ার সম্ভাবনা আছে। তো যারা ইন্ট্রাকে নিয়ে ইনভেস্ট করে প্ল্যান করতেছেন ওয়াচ লিস্ট রাখতে পারেন, হয়তো এমএসিডি ক্রসওভার হয়ে যেতে পারে 2 দিনের মাঝে, তখন হয়তো দেখা যাচ্ছে আপনার একটা ভালো একটা এখান থেকে প্রফিট করে জেনারেট করা সম্ভব। তো কালকে যদি সে পজিটিভলি মুভ করে যদি ভালো একটা বায়ার পেয়ে যায় তাহলে কিন্তু তার প্রথম রেজিস্ট্যান্স হবে 38, দেন হচ্ছে 40-তে যেতে পারে, তার 40 পরে 41, 46। তো এই হচ্ছে ইন্ট্রাকো নিয়ে আমাদের ডিসকাশন। আর নেক্সট স্টকটা হচ্ছে বিডি ওয়েল্ডিং। তো বিডি ওয়েল্ডিং নিয়ে আমরা একটু যদি দেখি তার এটা দেখি ফান্ডামেন্টাল একটু দেখি তাহলে দেখবো যে জুন ক্লোজিং শেয়ার কম আছে 4.33, আর হচ্ছে স্টক ডিভিডেন্ডের ভালো একটা অবস্থানে নাই। তো এখানে ন্যাপটা হচ্ছে 11.61। তো আমরা স্টকে এখন চলে যাই, ক্যান্ডেলটা দেখি কি অবস্থায় আছে। বিডি ওয়েল্ডিং কিন্তু জাস্ট আজকে কিন্তু ক্রসওভারটা করেছে এবং এটা খুব ভালো একটা ভলিউমে, মোটামুটি ভালো একটা ভলিউমে কিন্তু ক্রসওভারটা হয়েছে এখানে। তো সেক্ষেত্রে যেহেতু এখানে দেখাচ্ছে যে আরএসএ তো বেটার ফর্মে আছে, আরএসএ কিন্তু মুভিং করতেছে, পজিটিভ ফর্মে আছে। আর আমরা যদি এখানে ক্যান্ডেল প্যাটার্নে দেখি তাহলে এখানে এটা কিন্তু যে ক্যান্ডেলটা যে মিন করতেছে এটা কিন্তু হচ্ছে মিন করতেছে যে এই ধরনের ক্যান্ডেল শো করলে সাধারণত আমরা ধরে নিই যে সাধারণত খুব শর্টলি দেখা যাচ্ছে যে একটা রিভার্সিবল ট্রেন্ড, অর্থাৎ যে ট্রেন্ডে যাচ্ছে হয়তো কিছুদিন পরে হয়তো একটা ট্রেন্ডটা একটা রিভার্সিবল দিতে পারে। তো সেই ক্ষেত্রে যেহেতু এখানে প্রথমে কিন্তু সেলারদের ভালো প্রেশার ছিল, পরে কিন্তু বায়াররা কিন্তু মার্কেটটাকে জাস্ট এটা কিন্তু কন্ট্রোলে নিয়ে নেয়। এজ এ রেজাল্ট এটা কিন্তু ক্লোজটা হয়েছে এখানে 16 টাকা, ক্লোজটা হয়েছে এখানে 16 টাকা 80 পয়সা, ক্লোজটা 16 টাকা 80 পয়সা হয়েছে, আর ওপেন করেছিল 17 টাকা 40 পয়সা, আর লোয়েস্ট ছিল এখানে 16 টাকা 10 পয়সা। তো বায়াররা কিন্তু এটাকে মুভমেন্ট করে উপরে নিয়ে আসে। যদি আগামীকালকে ভালো ভলিউম নিয়ে মুভ করতে পারে তাহলে তার রেজিস্ট্যান্সটা হবে আমরা ধরে নেব যে 18 টাকা 30 পয়সা। এখানে 18 টাকা 30 পয়সাতে সে একটা রেজিস্ট্যান্স ফিল করবে, তারপরে 18 টাকা 30 পয়সা রেজিস্ট্যান্স ফিল করার পরে কিন্তু 18 টাকা 19 পর্যন্ত যাবে, আর পর হচ্ছে 19 টাকা 70 পয়সা, লাস্ট হচ্ছে 20 টাকা 20 পয়সা যেতে পারে, এবং এবার হায়ার হাই ক্রিয়েট করে কিন্তু সে 21-22 পর্যন্ত যেতে পারবে। তো এখানে বিডি ওয়েল্ডিং এর সুবিধাটা হচ্ছে কি যে যেহেতু সে এমএসিডি ক্রস করেছে, তার মানে এখানে যদি আপনারা কেউ ইনভেস্ট করে প্ল্যান করে থাকেন তাহলে কিন্তু এখান থেকে শর্ট টার্মে একটা ভালো রেজিস্ট্যান্স, ভালো একটা প্রফিট জেনারেট করে দেবে, সরি রেজিস্ট্যান্স বলে দিয়েছে, প্রফিট একটা জেনারেট করার একটা সুযোগ থাকবে। তো সেই ক্ষেত্রে কালকে চোখ কান খোলা রেখে বাই এন্ট্রি নেওয়ার একটা চান্স থাকবে। আর যদি এটা
হ্যাঁ, আশা করি কালকে পজিটিভ থাকবে। আর যদি তার প্রথম রেজিস্ট্যান্স এটাও 17 টাকা 80 পয়সা যেহেতু হায়ার হাই করে ড্রপ করে ফেলেছিল, তাহলে হয়তো 17 টাকা 80 পয়সাও তাকে চ্যালেঞ্জ নিয়ে কিন্তু উপরে উঠতে হবে। তারপর হচ্ছে 18 টাকা 30 পয়সা। তো কালকে সবকিছু আসলে ভলিউমের উপর নির্ভর করে। ভলিউম যদি ভালো আসে তাহলে কিন্তু কোনো রেজিস্ট্যান্সই আটকে রাখতে পারবে না। এবং আমি মনে করি যে তার যে টপ মোস্ট যে অ্যাটলিস্ট তার যে এখানে যে লেভেলটা আসছে 19 টাকা 70 থেকে, এবং এই 20 টাকা লেভেলে এসে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, এবং এটা সে ব্রেক করে যাবে, ব্রেক করে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু জুন ক্লোজিং একটি শেয়ার। তো এই ছিল বিডি ওয়েল্ডিং নিয়ে ফুয়েল এন্ড পাওয়ারের দুটো সেক্টর নিয়ে কথা, দুইটা স্টক নিয়ে কথা বললাম, কারণ আমার কাছে মনে হচ্ছে এই দুইটাতে আপনারা যদি ইনভেস্ট করার প্ল্যান করে থাকেন হয়তো বেনিফিশিয়ারি হইতে পারেন। আর নেক্সট স্টকটি হচ্ছে আমি কথা বলবো এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো। তো এখানে এটাও কিন্তু একটা ভালো একটা আপনাকে শর্ট টার্ম একটা প্রফিট দিতে পারে, কারণ হচ্ছে এমএসসিডি এটা কিন্তু জাস্ট ক্রসওভার হয়েছে, এই জায়গায় জাস্ট ক্রসওভার এখানে হয়েছে। তো আপনি যদি এই লেভেলে যদি ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু শর্ট টার্মে কিন্তু আপনি একটা প্রফিটের একটা চান্স থাকে মুভ করে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু রিসেন্টলি হাইয়েস্ট একটা শো করেছিল 50 টাকা হচ্ছে মে মাসে, তারপরে কিন্তু পরে এই জায়গায় এসে এটা করেছিল জুলাই মাসে 9 তারিখে, আর আজকে হইলো এটা। তার মানে হচ্ছে কিন্তু 3টা পিক এখানে চলে আসছে। এখন যেহেতু গতকাল আজকে যেহেতু বেস্ট হাই একটা শো করে তারপর কিন্তু ক্লোজ করেছে এখানে হচ্ছে 40 টাকা 20 পয়সা, এবং ওপেন করেছিল 45 টাকায়, লো ছিল 47, হাইয়েস্ট ছিল 47 টাকায়। তো এখান থেকে কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বায়াররা কিন্তু সেলাররা কিন্তু এখানে অ্যাক্টিভ আছে। তো এই ধরনের প্যাটার্ন কিন্তু ইন্ডিসিভ দেয়, মানে যদি ভাইরা যদি কালেক্ট কন্ট্রোল নিতে পারে তাহলে কিন্তু ভালো আমরা একটা মুভমেন্ট দেখতে পাবো। সেক্ষেত্রে তার রেজিস্ট্যান্স থাকবে 47 টাকা 30 পয়সা, আর নেক্সট রেজিস্ট্যান্স থাকবে হচ্ছে তার 47 টাকা 90, মানে 48-এর আশপাশে মুভমেন্ট করবে, আর হচ্ছে 50 টাকা যাওয়ার চান্স। তো সেক্ষেত্রে আমি আশা করবো যে অবশ্যই এখানে অ্যাটলিস্ট যদি 50 তো তার ক্রস করার যথেষ্ট সম্ভাবনা আছে। যে যদি একটু ভলিউম লাগবে, ভলিউমটা যদি ভালো হয় তাহলে কিন্তু সম্ভাবনা আছে। আর যদি এটা কারেকশন নামেও তাহলে কিন্তু 42 পর্যন্ত সে নামতে পারে ম্যাক্সিমাম, বা আরো কম হচ্ছে 42 ম্যাক্সিমাম, বা দেখা যাচ্ছে 40 আজকে ক্লোজ করেছিল 44 43 থেকে হয়তো সে একটা আবার বাউন্স ব্যাক করতে পারে। তো এটা সতর্কতার জন্য বলা, যদি কারেকশন আসে তাহলে 42 থেকে হয়তো মুভমেন্ট নিবে, আর যদি আর বেশি খারাপ হয় তাহলে কিন্তু 41 থেকে সে মুভমেন্টটা নিয়ে আবার এখান থেকে মুভ করে যাবে। এটাই হচ্ছে স্টকের একটা নিয়ম। তো সেক্ষেত্রে আশা করবো আগামীকালকে ভালো ভলিউম নিয়ে এটা অবশ্যই পজিটিভ ফর্মে গিয়ে 47.3, আর হচ্ছে তার রেজিস্ট্যান্স এটা ভাঙতে পারলে 47.9, 48 এর মুভমেন্ট, আর 50-তে গিয়ে তার হচ্ছে নতুন একটা গতিপথ তৈরি করতে পারবে। তো এই ক্ষেত্রে আপনারা কালকে চোখ কান খোলা রাখে ইনভেস্ট করে একটা প্ল্যান করলে দেখতে পারেন, যেহেতু মাত্র এমএসসিডিটা ক্রসওভার হয়েছে এই ক্ষেত্রে। তো বেশি আর বাড়াচ্ছি না, কারণ কথা বললে ভিডিও অনেক লং হয়ে যায়, অনেকে আবার হয়তো বিরক্তি প্রকাশ করেন, সেই জন্য শর্টলি এখন চিন্তা করছি যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে কথা বলবো এখন। আর হচ্ছে প্রভাতী ইন্স্যুরেন্স নিয়ে আর একটা কথা বলবো। প্রভাতী ইন্স্যুরেন্সও কিন্তু ভালো অবস্থায় আছে, এখনো কিন্তু বাই করার মুডে আছে, এবং এটা এমএসসিটা কিন্তু অনলি 2টা হিস্টোগ্রাম দিতে পারছে। তো এখন বর্তমানে যে ক্যান্ডেলটা শো করেছে এটা কিন্তু সেম, এটাও কিন্তু হচ্ছে আপনার ইন্ডিএসি, হ্যাঁ, স্পেনিং টপ দিচ্ছে এখানে। তো এটাকে মিন করতেছে যে এখানে সেলাররা অ্যাক্টিভ, বাট এখানে বায়ারও কিন্তু অ্যাক্টিভ আছে। তো অত আগামীকালকে যদি ভালো ভলিউম পায় বায়ারের, তাহলে কিন্তু তার রেজিস্ট্যান্সটা থাকবে হচ্ছে এখানে 44-এ কিন্তু সে একটা রেজিস্ট্যান্স পাবে। এটাকে যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু 46.47 এর আশপাশে থাকবে, তারপরে 50 55 আর হচ্ছে 57। আর সবগুলোই কিন্তু আমি দেখছি যে 2021 সালে যে একটা র্যালি আমরা দেখতে পেয়েছিলাম, সেই ভাবে কিন্তু মুভমেন্টটা করতেছে সবগুলা স্টকে। আমি দেখতেছি 2021 সালের যে একটা র্যালি আমরা দেখেছিলাম, সেই 2021 সালের র্যালির দিকে কিন্তু আগাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা চোখ কান খোলা রাখতে হবে, কারণ প্রফিট টেক যখন সুযোগ হবে, আপনি যদি প্রফিটে থাকেন অবশ্যই প্রফিট টেক করবেন, আবার বিনিয়োগ করবেন, কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হবে, কারণ অনেক সময় যে ভলিউমগুলো কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়, যেগুলো কিন্তু নর্মাল ফর্মে না। যেগুলা দিচ্ছে এখন বর্তমানে, যে এগুলো দিচ্ছে এগুলো কিন্তু হচ্ছে আনইউজুয়াল ভলিউম, এগুলো কিন্তু নর্মালি কিন্তু হয় না, মানে স্বাভাবিক না, একটু অন্য ধরনের হাই ভলিউমে। এটা হইতে পারে দীর্ঘদিন ধরে বিনিয়োগ করে হয়তো ইনভেস্ট করে না, বাট এখন ইনভেস্ট করতেছে, মার্কেটটা ভলনারেবল হচ্ছে। তো যাই হোক, আমাদের কিন্তু অলওয়েজ সতর্ক থাকতে হবে ইনভেস্ট করার ক্ষেত্রে, চোখ কান খোলা রেখে বুঝে শুনে তারপর কিন্তু আমাদের ইনভেস্ট করতে হবে।
তো এনিহাও এই ছিল হচ্ছে প্রভাতী ইন্স্যুরেন্স নিয়ে কথা। তো প্রভাতী ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের 44 যদি ব্রেকআউটটা করতে পারে এই রেজিস্ট্যান্সে, তাহলে কিন্তু 46, 45, 350 এটা কিন্তু আস্তে আস্তে মুভমেন্ট, কারণ সে কিন্তু অলরেডি দুইটা হিস্টোগ্রাম দিয়ে দিয়েছে এখানে, জাস্ট তার ভ্যালুটা বোঝানোর জন্য যে যা দুই অলরেডি দুইটা, আর তার রেজিস্ট্যান্সটা হচ্ছে এখানে কত, রেজিস্ট্যান্স 66, অলরেডি 70 ঘরে যাচ্ছে। অতএব একটু চোখ কান খোলা রেখে আপনি যদি প্রফিটে থাকেন খেয়াল করে, আর যদি বাই করেন তাহলে অবশ্যই শর্ট টার্মের জন্য বাই করে তারপরে প্রফিট এনজয় করতে পারবেন। এই হচ্ছে প্রভাতী ইন্স্যুরেন্স নিয়ে কথা। আর নেক্সট স্টক হচ্ছে আমার ইস্টার্ন ইন্স্যুরেন্স। ইস্টার্ন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আরএসএটা আমি দেখবো যে এখানে 65.1 আছে, আর হচ্ছে এমএসিডিটা এখানে অলরেডি 3টা বার কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এখানে। তো এখন আমরা যদি ক্যান্ডেলটাতে আমরা দেখি, তো ক্যান্ডেলে আমরা দেখতে পাবো যে বর্তমানে 58.1 কিন্তু ক্লোজ করা আছে এটা, একটা এবং এটা কিন্তু একটা হাই কিন্তু ক্রিয়েট করেছে, একটা হাই কিন্তু ক্রিয়েট করেছে। হাইটা হচ্ছে এখানে কত 64 কিন্তু ক্রিয়েট করেছে, যেখানে তার এখানে ছিল এই প্রিভিয়াস হাইটা কিন্তু সে ব্রেকআউট করে ফেলছে। জুলাই মাসে যেটা হাই করেছিল 50, এটা কিন্তু ক্রস করে 64, অর্থাৎ এখানে কিন্তু অলরেডি 64 এসে করে ফেলছে। তো সেই ক্ষেত্রে যেটা হবে, যেহেতু সেলাররা খুব বেশি, আগামীকাল হয়তো মার্কেটে স্লো থাকতে পারে এবং হয়তো হালকা একটু কারেকশন আসতে পারে, এই কারেকশনটা খুব বেশি হবে না, হয়তো 55 বা দেখাচ্ছে আপনার 53, এর মাস থেকে হয়তো একটু কারেকশন হবে, এখান থেকে একটু কারেকশন আসতে পারে, এখান থেকে তারপরে হয়তো আপনার একটা আপ ট্রেন্ডে গিয়ে দেখাচ্ছে এখানে 71 পা দেখাচ্ছে আপনার 76 পর্যন্ত কিন্তু মুভমেন্ট হওয়ার চান্স। কারণ প্রত্যেকটাই কিন্তু আমি দেখছি যে এখানে 2021 সালের যে মুভমেন্ট, সেই মুভমেন্টের সাথে কিন্তু যথেষ্ট প্যাটার্নটা কিন্তু মিল রয়েছে। এই যে ফর্মটাতে কিন্তু 2021 সালে যেভাবে টার্ন করেছিল এই ফর্মে কিন্তু যাচ্ছে এখন, এই যে আমাদের বর্তমানে যে এই জায়গাটায়। তো সেই জন্যে একটু চোখ কান খোলা রেখে যদি ইনভেস্ট করা যায় তাহলে কিন্তু একটা ভালো বেনিফিট পাওয়া যেতে পারে। কারণ এখানে হয়তো কালকে হয়তো একটু শর্ট কারেকশন আসতে পারে এখান থেকে, কিন্তু খুব বেশি দিন কিন্তু না। তো 55, 53 থেকে কিন্তু আবার সে মুভমেন্ট নিয়ে কিন্তু নতুন একটা হায়ার হাই, এখানে একটা হাই করছে, আরেকটা হায়ার হাই করে কিন্তু সে কিন্তু জাস্ট এখানে যেহেতু দুইটা হাই হয়ে, তো আমার ধারণা যে অ্যাটলিস্ট সে এই ফর্মে যাওয়ার একটা যথেষ্ট তার চান্স রয়েছে, অন্তত অ্যাটলিস্ট এটাকে সে ব্রেকআউট করবে, আর 76 কে ব্রেকআউট করার একটা যথেষ্ট চান্স রয়ে গেছে। তো হোপফুলি ফর দ্য বেস্ট। নেক্সট স্টকটা হচ্ছে আমার বিএনআইসিএল, এটা আমরা দেখতে যাচ্ছি, ন্যাশনাল ইন্স্যুরেন্স। তো এক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এমএসিডিটা কিন্তু জাস্ট ক্রস আউট হয়েছে, দুইটা হিস্টোগ্রাম দিয়েছে অনলি, আর সেটা কিন্তু একটু নেগেটিভ ফর্মে করছে, বাট এটা কোনো ব্যাপার না, যদি ভলিউমটা ভালো থাকে এটা আর এসে আবার ওকে হয়ে যাবে এটা। তো এখানে আমরা যদি এমএসিডি যদি আমরা হিস্টোগ্রাম প্যাটার্নটা শো করি আজকে ক্যান্ডেলে, তো সেক্ষেত্রে যে অলরেডি কিন্তু এখানে একটা হাই শো করেছে, এখানে একটা হাই, এখানে পিক আর কি, এখানে একটা করেছে। তার মানে জুলাই মাসে যে স্টকটা হাই দিয়েছিল, যে ভ্যালুটা, ওটা কিন্তু ক্রস করে কিন্তু আজকে এখানে একটা হাই দিয়েছে। আর একটা হচ্ছে মে মাসে যেটা দেওয়া হয়েছিল, এটা হচ্ছে 51, আর আজকে ক্লোজ করেছে কিন্তু 46.4। তো সেই ক্ষেত্রে কিন্তু এখন যে প্যাটার্নটা শো করছে, এই প্যাটার্নটাতে কিন্তু এখানে কিন্তু বায়ারদের আছে, বাট এখানে কিন্তু সেলাররাও অ্যাক্টিভ আছে। তো সেক্ষেত্রে আগামীকালকে যদি বায়ার যদি ভালো একটা ভলিউমে বাই করতে পারে বা বায়ারের সংখ্যা বেড়ে যায়, তাহলে কিন্তু প্রথম রেজিস্ট্যান্স পাবে সে 51-এ, দেন হচ্ছে তার 54, তারপরে 56, আর হচ্ছে 59 যাওয়ার যথেষ্ট চান্স আছে। সেক্ষেত্রে আপনার যদি এখানে ইনভেস্ট করার কোনো প্ল্যান থেকে থাকে, তাহলে আমার মনে হয় একটু ওয়াচ লিস্টে রাখতে পারেন। এই স্টকটা কিন্তু সেই সবগুলো স্টকই দেখছি 2021 সালের যে মুভমেন্টটা ছিল, সেই মুভমেন্টে কিন্তু সবাই কিন্তু ওইরকম কিন্তু প্যাটার্ন নিচ্ছে, এখান থেকে কিন্তু মুভমেন্টটা নিয়ে নিচ্ছে। অর্থাৎ এখান থেকে শুরু হয়েছিল কত থেকে, এখানে যদি আমরা ধরি এটা, অর্থাৎ 46 থেকে কিন্তু মুভমেন্টটা শুরু হয়েছিল, আর যে র্যালিটা নিয়েছিল 2021 সালে, সেই র্যালিটা কিন্তু শুরু হয়েছিল এখানে আমরা যদি ধরি, অ্যাকচুয়ালি ধরি এটা 46, অর্থাৎ 46 লেভেল থেকে কিন্তু অ্যাকচুয়াল এটা ট্রেন্ডটা কিন্তু শুরু, অর্থাৎ এই লেভেল থেকে শুরু হয়েছিল। তো আশা করি যে যদি আমরা একটু চোখ কান খোলা রেখে ইনভেস্ট করি, তাহলে আমার মনে হয় সামনে একটা বড় একটা র্যালি দেখতে পাবো এবং ভালো একটা প্রফিট আমরা হয়তো গেইন করতে পারবো। তো এই ছিল আজকে স্টকগুলো নিয়ে কথা বলা। তো বিনিয়োগকারী বন্ধুগণ, আমি ডিসকাশন শেষ করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য।
আমি প্রতিদিনই কোনো না কোনো টপিক নিয়ে ভিডিও আপলোড করে থাকি ঢাকা স্টক এক্সচেঞ্জের। তো সবাই ভালো থাকবেন, আপনার বিনিয়োগ সুরক্ষিত থাকুক। আপনি বিনিয়োগ করার পর অবশ্যই ভাবুন, প্ল্যান করেন, তারপরে কিন্তু বিনিয়োগ করেন, কারণ বিনিয়োগকৃত লাভ এবং লস দুটোই কিন্তু আপনার। তো আমি জাস্ট আপনাদের সাথে ইনফরমেশনটা শেয়ার করি, একটু আপনাদের সঙ্গে জাস্ট স্টকের একটু মেরিট টেনে কথা বলে আপনার হয়তো একটু হেল্প হতে পারে যে বিনিয়োগের ক্ষেত্রে। এটাই, এছাড়া আমার এই ডিসকাশন কখনো আপনাকে উদ্বুদ্ধ করবে না বাই বা সেল করতে। বাই সেল সম্পর্কে আপনার নিজ জ্ঞান বুদ্ধিতে নিজের প্রজ্ঞা নিয়ে করবেন। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।